শুভ সকাল দুনিয়া। শুভ সকাল জুবাইর। শুভ সকাল জানাচ্ছি আপনাকে যারা টিভি সেটের সামনে বসে আছেন আর ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সকালের বাংলাদেশের আজকের এই পর্বে যুক্ত হচ্ছেন। নতুন এক সকালে স্বাধীন বাংলার বুক থেকে আরও একবার শুভ সকাল। আরও একবার শুভ সকাল জানাচ্ছি জুবাইর, তাতে শুভ সকাল জানাচ্ছি আমি রুনিয়া, এবং বলে দিতে চাচ্ছি যে সুন্দর একটি সকাল কিন্তু তখনই শুরু হয় যখন আপনার মুখটা হাসি মুখ থাকে। তো সুন্দর একটি হাসি দিয়ে দিনটাকে শুরু করে ফেলুন। গরম আছে, গরমে বিরক্তি আছে, হয়তো কারেন্ট আছে কি নাই, যত সমস্যা আছে সেগুলোকে ভুলে যাই। সবসময় মনে রাখি সম্ভাবনা তৈরি তখনই হয় যখন সেখানে সমস্যা থাকে। তো সেই সমস্যা নিয়ে আমরা কথা বলবো না, আমরা শুধু সম্ভাবনার কথাই বলবো। একদমই তাই। আর জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। রুনিয়া যেমনটি করে বলছিল সম্ভাবনার কথা বলবো, সেই সম্ভাবনার কথা বলার চেষ্টায় এই মুহূর্তে যা করতে চাই, যেহেতু আজ উইকেন্ড, একদম শেষ দিন, সপ্তাহের বন্ধের একদম শেষ দিন, এবং সেই সাথে প্ল্যানিং ডে বলে রুনিয়া আজকের দিনটাকে। রুনিয়ার ভাষ্যমতে কোট আনকোট প্ল্যানিং ডে এর প্ল্যানগুলো কিভাবে করা যায় একটু জানিয়ে দিতে চাই। প্রথমে শুরু করতে চাই ঢাকার আয়োজন দিয়ে। ঢাকায় যে আছে তার মধ্যে প্রথমে যা জানাচ্ছি, বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিন ব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটন মেলা 2015 কিন্তু চলছে, যার শেষ দিন আজ। ঢাকার একটা আয়োজনের মধ্যে আছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়। আজ সকাল 10টা থেকে শুরু হচ্ছে 7ম বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা 2015। 9 দিন ব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন চলবে 31শে মে পর্যন্ত। বিতর্ক প্রতিযোগিতায় এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে তারুণ্য তোমায় দিচ্ছে ডাক, যুক্তি তোমার হাতিয়ার, দূর হবে সব অন্ধকার। এই মুহূর্তে ঢাকায় থেকে আরও যারা যুক্ত আছেন তাদের জানাচ্ছি, নাগরিক নাট্যাঙ্গনের 20 বছর পূর্তি উপলক্ষে চিত্ত আমার ভয় শূন্য, উচ্চ আমার শির, এই শিরোনামকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে নাগরিক নাট্যাঙ্গনের 8 দিনের উৎসব। এই উৎসব চলবে 28 মে পর্যন্ত। 28 মে পর্যন্ত মূলত 28 মে পর্যন্ত চলছে নাগরিক নাট্যাঙ্গনের উৎসব। ঢাকার আরেকটি খবর মধ্যে আছে আতুর ঘরের আয়োজনে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 7-এ চলছে রেখা নির্ভর চিত্র প্রদর্শনী বসুন্ধরা পেপার ড্রয়িং এক্সিবিশন 2015। এই প্রদর্শনী চলবে 31শে মে পর্যন্ত। এই মুহূর্তে ঢাকায় আরও যারা যুক্ত আছেন তাদের জানাতে চাই, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় পর্যটন জাতীয় কাবাডি স্টেডিয়ামে চলছে প্রথম বিভাগ কাবাডি লিগ 2015। প্রতিযোগিতায় 12টি দল অংশ নিয়েছে। এই প্রতিযোগিতা চলবে 24 মে পর্যন্ত। আজ বিকেল 4টায় সচেতনতাধর্মী সংগঠন আইডিয়াল থিঙ্কার্স অ্যাসোসিয়েশন এবং সাংস্কৃতিক বান্ধব সৃজনশীল সংস্থা বৈষ্টমীর উদ্যোগে প্রামাণ্য তথ্যচিত্রের প্রথম উন্মুক্ত প্রদর্শনী সিস্টার হেলেনা প্রদর্শিত হবে। নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর এর আদর্শিক অবস্থান নিয়ে নির্মিত সিস্টার হেলেনা শীর্ষক এই তথ্যচিত্রটি প্রদর্শনীতে স্থান করে দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA মিলনায়তন। ঢাকার আয়োজনের মধ্যে একটি থাকতে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গ্যালারিতে চলছে শেষ থেকে শুরু শীর্ষক ছাপচিত্র প্রদর্শনী। 95টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে। আজ সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং প্রদর্শনীটি চলবে 30শে মে পর্যন্ত। শিল্পকলা একাডেমি ও TSC-তে আজ থেকে শুরু হচ্ছে আলোকচিত্র উৎসব ও ছবি প্রদর্শনী। এই প্রদর্শনীতে 125টি আলোকচিত্র রয়েছে। শিল্পকলা একাডেমি ও TSC-তে এই উৎসব চলবে 28শে মে পর্যন্ত। ধানমন্ডি ছায়ানটের সাংস্কৃতিক ভবনে চলছে 3 দিন ব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন ও প্রতিযোগিতা। 3 দিনের এই সন্ধ্যার অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন, রশ্মি, আবৃত্তি পাঠ, নৃত্য ও গান নিয়ে। এই সম্মেলন ও প্রতিযোগিতা চলবে 24শে মে পর্যন্ত। অসাধারণ একটি আয়োজনের কথা জানাচ্ছিল রুনিয়া, ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, বন্দরনগরী চট্টগ্রাম থেকে যারা যুক্ত আছেন তাদের জানাচ্ছি, চট্টগ্রামের চটেশ্বরী রোডে এপিক অঙ্গনে আজ থেকে শুরু হচ্ছে 8 দিন ব্যাপী মেলা এপিক হোম ফিয়েস্তা 2015। মেলা সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। এই মেলা চলবে 30শে মে পর্যন্ত। চট্টগ্রামের আরেকটি আয়োজন যেটা অনেকদিন ধরেই চলছে সেটা হচ্ছে সুস্থ দাঁতের সুন্দর হাসি। এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতালে চলছে ডেন্টাল সেবা পক্ষ 2015। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সেবা প্রদান চলবে 31শে মে পর্যন্ত। এই মুহূর্তে যারা রাজশাহী থেকে যুক্ত আছেন তাদের জানাতে চাই, বইও হোক বন্ধু, এই স্লোগানকে নিয়ে রাজশাহীর কলেজের স্কুল প্রাঙ্গণে চলছে 5 দিন ব্যাপী বন্ধু সভা বইমেলা। বইমেলায় 4টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এই বইমেলা চলবে 25 মে পর্যন্ত। সিলেটের আয়োজনের মধ্যে থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে সপ্তাহব্যাপী AFT ক্রিকেট লিগ 2015। চলবে আগামী 26শে মে পর্যন্ত। এই মুহূর্তে যারা বরিশালবাসী আছেন তাদের জন্য জানাতে চাই, সৌদি আরবে বাংলাদেশের নারী শ্রমিক নিয়োগ প্রশ্নে বরিশালে আজ থেকে 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে সাক্ষাৎকার এবং নিবন্ধন। ইচ্ছুক নারীদের 12 কপি ছবি, মেশিন,
রিডেবল পাসপোর্ট এবং চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি দফতরে আসতে আহ্বান করা হচ্ছে। এই সাক্ষাৎকার এবং নিবন্ধন শেষ হবে ২৬ মে। সৈয়দপুরে চলে যাচ্ছি। সৈয়দপুরের সিটি সেন্টারে চলছে আন্তর্জাতিক মানের জুয়েলারি শপিং মেলা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকছে। আজ মেলার শেষ দিন। দর্শক, আমরা অনেকগুলো আয়োজনের কথা কিন্তু আপনাদের জানাচ্ছিলাম, আবার এই আয়োজনের কোনটায় যাচ্ছেন, কখন যাচ্ছেন একটু চিন্তা করে ফেলুন। আর আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, প্রথম চায়ের কাপে বিরতিতে যাচ্ছি, আসছি অতিথিকে নিয়ে। সাথেই থাকুন। শুধু বাংলাদেশ নয়, গোটা উপমহাদেশেরই একজন প্রথম সারির ধ্রুপদী বংশীবাদক শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম। আমরা সৌভাগ্যবান আজ এই সকালবেলা আমরা স্যারকে আমাদের মাঝে পেয়েছি। শুভ সকাল স্যার। শুভ সকাল স্যার। স্যার, আপনার সকালটা কিভাবে শুরু হয়? তার আগে একটু স্যার জুড়ে দিতে চাই, আজ আমার সকাল যেভাবে শুরু হলো এইভাবে আমার কোনোদিন সকাল শুরু হয়নি। আপনার সকালের শুরুটা জানতে চাই। সকালে আমি সাধারণত একটু দেরিতেই উঠি, যেটা খারাপ একটাই। উঠে নামাজ পড়ি, দেরিতে হলো, তারপরে কিছুক্ষণ রেয়াজ করি। আচ্ছা, বাহ, অসাধারণ স্যার। আমরা তানপুরাটা কিছুক্ষণের জন্য যদি একটু সকালের শুরুটা তো স্যারের জানলাম, যেহেতু রেয়াজ করতে হয়, এখন বোধহয় রোজই রেয়াজ করেন? হ্যাঁ, প্র্যাকটিস তো সব করি অবশ্যই। অসাধারণ স্যার। কত বছরের এই পুরো সময়কালটা?
বছর তো বলা মুশকিল, 50 যুগ? বছর হবে ছেলেবেলা থেকে। আচ্ছা, তো শুরুটা কিভাবে হয়েছিল, মানে বাঁশির সাথে পরিচয়টা আপনার কিভাবে হলো প্রথমে? বাঁশি তো সবাই পছন্দ করে, এটা তো এমন কোনো লোক বোধহয় নেই যে বাঁশি পছন্দ করে না। ছেলেবেলা মেলার বাঁশি বাজাতাম, আর সুরের প্রতি এমনি একটা আকৃষ্ট আমার ছিল, এটা হয়তো গড গিফটেডই হবে। আর বাঁশির সুর আমাকে খুবই করতো। তারপরে ছেলেবেলা রেডিওতে যখন ভাটিয়ালি শুনতাম, পেছনে যে বাঁশির ভাটিয়ালির পিস, ওটা আমাকে অনেক মানে আনন্দ দিত এবং আমি অভিভূত হতাম। এই মনে এটাই ছিল মেইন অনুপ্রেরণা। হ্যাঁ। আর আমার মায়ের অনুপ্রেরণা ছিল, আমার ছোট বোন শিখতো গান, আচ্ছা, সেখানে গান শুনতাম, এইভাবেই সঙ্গীতের দিকে একটু ঝোঁক। অসাধারণ। স্যার, আপনি যে সময়কালটার কথা বলছেন, তখন আমাদের সমাজে, আমাদের সমাজ ব্যবস্থা, একটা ছেলে সংস্কৃতি মনে হবে বা বাঁশি বাজাবে, এটা অনেক কঠিন বিষয় ছিল। তো ওই সুযোগটা কিভাবে করে নিয়েছিলেন? আর শাস্ত্রীয় সঙ্গীতই বা কেন? অনেক কঠিন একটি ধারা। হ্যাঁ, এটা প্রশ্নটা একটু ছেলেবেলা আমাদের সময় অ্যাকচুয়ালি মা বাবারা, এখনো আমি বলবো মেয়েদের দিকে, সাংস্কৃতিক দিকে একটু ঝোঁক দিত, যে মেয়েরা একটু গান বাজনা একটু বাইরে টেরা নিয়ে ঘরে গান টান শিখবে। ছেলেদের দিকে এতটা নজর কোনো প্যারেন্টসেরই থাকতো না। এটা স্বাভাবিক, কারণ হলো আপনার ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তৎকালে ওইটাই হলো। যদি এসব দিকে ঝুঁকে যায়, খেলাধুলা কিংবা কালচারাল এসব দিকে, তাহলে তো মানে ওই দিক তো সেজন্য সেটাই করতো না। তবে আমার পরিবারে তা ছিল না। আমার মা লেখালেখি করতেন, আমার নানাও একটু একটু সেতার বাজাতেন, তারপরে বাবা ফুটবল খেলতেন খুব ভালো। স্পোর্টসম্যান, খেলাটাও তো একটা আর্ট, ডেফিনেটলি ওই দিক থেকে এসছে। আর আমার বাবা মা আমার ছোট বোনকে গান শেখাতে টিচার রেখেছেন, আমি শুনতাম প্রচুর। ও যে টিচার যখন আসতো আমি পাশে বসে থাকতাম, আমাকে না শেখালেও আমি প্রচুর মনোযোগ দিয়ে শুনতাম, উইথ লট অফ ইন্টারেস্ট। এগুলাই করেছে। আর বাঁশি তো আমি তো এক কথা বললাম, শ্রীকৃষ্ণের বাঁশি এমন কোনো লোক নাই যে পছন্দ করে না। ছেলেবেলা সবার হাতেই মেলার বাঁশি থাকে, আমারও ছিল এই আর কি। এবং সেই ছেলেবেলার বাঁশিটা হয়তো দুষ্টু বাঁশি। আচ্ছা, সেই আমরা দুষ্টু বাঁশির কথা বলি, কিন্তু এটা তো শাস্ত্রীয় সঙ্গীত, আপনি যেভাবে এটাকে বেছে নিয়েছেন। এটা আমার ছোট বোনও শাস্ত্রীয় সঙ্গীতই শিখতো, সে নজরুল ক্লাসিক্যাল শিখতো। আর যখন রেডিওতে শুনতাম নর্মাল তো বাঁশি বাজছে গানের পেছনে পেছনে, ওটা আমাকে অ্যাট্রাক্ট করতো ডেফিনেটলি। কিন্তু যখন এই আকাশবাণী থেকে কিংবা শুনতাম, তখন তো রেডিওই ছিল, যে বাঁশিতে মুখ রাগ বাজিয়ে শোনালেন, অনেকক্ষণ বাজলো, তখন বুঝতাম যে এটাই। আর আমি মাইনিউটলি শুনতাম, শুনে চেষ্টাও করতাম যে কি এটা অনেকক্ষণ, এইটাই তো বাঁশি, মানে মেইন জিনিস, বাজাতে গেলে এরকমই বাজানো উচিত, এভাবে। তারপরে গ্র্যাজুয়ালি যখন আমার বোন যখন শিখতো ক্লাসিক্যাল মিউজিক, তা আমি তো ধীরে ধীরে অ্যাট্রাক্টেড হলাম এই যে শাস্ত্রীয় সঙ্গীতটা ওয়াইডি। তারপরে এই পান্নালাল ঘোষবাবু, যিনি নাকি আমাদের বাঁশির বলতে পারেন পাইওনিয়ার, যে বাঁশি তো শ্রীকৃষ্ণের আমলের বাঁশি কিংবা আরও আগের, কিন্তু বাঁশিকে স্থান দিয়েছেন কিন্তু ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের শিষ্য পান্নালাল ঘোষবাবু। তো ওনার বাজনা আমি অনেক শুনতাম রেকর্ডিং, এবং ওটা আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছে। আমি প্রায়ই আর্জ করতাম মনে মনে যে যদি ওনার মতো যদি বাজাতে পারেন। ওনার বাজনার ভীষণ ডেপথ ছিল। ধীরে ধীরে যখন বয়স হতে থাকলো তখন আরও বুঝতে চেষ্টা করলাম, অনুধাবন করতে চেষ্টা করলাম, এই আর কি। অসাধারণ। স্যার, এই থ্রাস্টটা বা আপনার এই চাহিদাটা, এই তৃষ্ণাটা আপনার তো নিবারণ হয়েছে, অনেক ওস্তাদের সান্নিধ্য আপনি পেয়েছেন, যদিও আপনি স্বশিক্ষায় বেশি শিক্ষিত বাঁশির ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমাকে আমার জীবনে আমার সৌভাগ্য হয়েছিল, ওয়াহিদুল হক সাহেব যে আমাদের দেশের মস্ত বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তো উনি আমাকে অনেক স্নেহ করতেন, আমাকে অনেক ইন্সপায়ার করেছেন। উনি অনেক জায়গায় বলেছেন আমি স্বশিক্ষিত শিল্পী, এবং তারপরে উনি এটাও বলেছেন একটা ইতে যে স্বয়ং তানসেন ছিলেন আতাই, মানে স্বশিক্ষিত। তো এটা যেমন ঠিকই বলা যেতে পারে, আবার একটু বেঠিকও আছে, কারণ হলো কি একদম যে শিখি নাই তা না, কিছুটা গাইডেন্স তো পেয়েছে, এবং এই গাইডেন্স প্রত্যেকেরই নিতে হয়েছে, ওনারও নিতে হয়েছে। যে কোনো জায়গায় এটা স্রষ্টাই গাইড করে, এটা তারই ইচ্ছায় হয়। তো সেটা আমার জীবনের মানে শুরুতে শেখা, এটা খুব ইন্টারেস্টিং। আমি যখন ম্যাট্রিক পাস করার পরে, তখনই ধরতে গেলে আমার
বলা যেতে পারে যে আমার শুরুটা। আচ্ছা। তখন আমি আর্য সঙ্গীত সমিতি চট্টগ্রামে, সেখানে আমার প্রথম গুরু বাবু প্রিয়রঞ্জন সেনগুপ্ত বাবু, উনি সেতার বাজাতেন রিয়েলি। ওনার কাছে আমি 1 মাসের জন্য আমি গিয়েছিলাম, অ্যাডমিশন নিয়েছিলাম। তখনও একটা খুব ইন্টারেস্টিং, আমি মায়ের আলমারি থেকে 10 টাকা আমি পিক আপ করেছিলাম। চুরি শব্দটা ইউজ করতে চাই না তো, আর 2 টাকা আমার পকেটে ছিল। এই 12 টাকা দিয়ে আমি 1 মাসের জন্য, মানে 4 দিন প্রাইভেট ক্লাস করেছিলাম। তো উনি আমাকে সারে গামা বাসিতে কিভাবে সায়ের পরে রে গা মা কিভাবে সুরটা তুলতে, এতটুকুই। এই 4 দিন ক্লাস করে আর আমি যাইনি। তারপরে আমি আমার জীবনে ওস্তাদ বেলায়েত আলী খাঁ সাহেব, উনি কণ্ঠশিল্পী ছিলেন আগ্রার, উনি অবাঙালি ছিলেন, আমার ছোট বোনকে শেখাতো খেয়াল। আচ্ছা। উনি আমাকে গাইড করেছেন কিছুদিন। তারপরে আমি একাডেমিতে চলে যাই। তো ওনারও ব্যাপার হয়েছে কি, ওনারা তখন খুবই গোরা টাইপের ওস্তাদ ছিল। আগের জমানায় যায় ওনা ওই রাখি বন্ধন গাড্ডা বাঁধা ওটা ছাড়া শেখাবে না। বেলাকেও আমার ছোট বোনের ডাক নাম বেলা, বেলা হিসাবেই পরিচিত সে, বেলা ইসলাম। তো উনি আমার বোনকে যখন ই করলো, তারপরে কিছুদিন পরে বলল যে তুমকো হাম বাঁশুরি শিখাएंगे, তুম ইনকা সাথ তবলা বাজানা, তবলা একটু ঠেকা শিখাই দিবে, এই আর কি। ওনার কাজের সুবিধার জন্য উনি তবলা বাজাতেন। তারপরে আমি ওনারও শিষ্যত্ব, ফর্মাল শিষ্যত্ব গ্রহণ করলাম, করে ওনার গাইডেন্সে কিছু, উনি খেয়াল গাইতেন, উনি গাইড করতো রাগ রাগিনীর এতটুকু। এই করতে করতে কিন্তু কিছুদিন পরে আমি ইন্টারমিডিয়েট পাস করা, তারপরে মেরিন একাডেমিতে আমি চলে যাই। তখন একটা ভাটা পড়ার খুব ছিল, কিন্তু একাডেমি থেকে আমি চিফ অফিসার আমাকে প্রতি মাসে 1 দিন শোর লিভ থাকতো। কিন্তু আমি যখন বলেছিলাম ওনাকে আমি শিখতে পারি না, তখন উনি আমাকে মাসে 3 দিন আসতে দিতেন। এটা কিন্তু আমি বিরাট অ্যাডভান্টেজ পেয়েছি আমি। অনেক বড় পাওয়া। তো স্যারের এখন মেইন একাডেমিতে চলে যেতে চাচ্ছি, সেই জীবনটা কেমন ছিল? কর্মজীবন আপনি বেছে নিলেন সমুদ্রকে। সেই সাথে স্যার একটু আমি জুড়ে দেই, ধন্যবাদ আপনাকে যে আপনি 10 টাকা মার কাছ থেকে নিয়েছিলেন, নতুবা আমরা এই ওস্তাদকে আজ আমাদের পাশে পেতাম না। একদম ঠিক। খুব বলতে চাচ্ছিলাম বিষয়টা। ওটা আলমারি থেকে নিয়ে নিয়েছিলাম আমি। আমি তো আগেই বললাম না, নর্মালি প্যারেন্টসরা ছেলেদের দিকে ওই সব জমানায় যে কালচারালিতে বেশি ঝোঁক, বেশি টিকাবাড়ির দিকে গেলে তো উচ্চ না, কেন আসলে তো ফাইন্যান্সিয়াল আর্নিং এগুলার দিকে চিন্তা করলে প্র্যাকটিক্যাল লাইফে তো ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসা করবে। ব্যবসা না, তখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্রিলিয়েন্ট ছাত্ররা ইঞ্জিনিয়ার, সিএসপিরাও যেত এখন উইথ ডিউই, মানে যারা ব্রিলিয়েন্ট ছাত্ররা কিন্তু ইঞ্জিনিয়ার, ডাক্তারিতে যেত। আর যারা নাকি ওই লিটারেচার ওই সাইডের ব্রিলিয়েন্ট, ওরা হয়তো যেত ওইসব সাইডে যেত। তাও ধরে নেওয়া হয়তো ওরা এত ব্রিলিয়েন্ট না। তখন প্রসঙ্গটা আপনার একাডেমি জীবনটা। হ্যাঁ, না একাডেমিতে আমি আমাদের মেরিন একাডেমির প্রথম ব্যাচের, আমি ডেক সাইডের, আমি 1 বছর থেকে তারপর জাহাজে চলে গেছি। তার জাহাজে চলে গেলে যাওয়ার পরে আমি টেপ রেকর্ডারে শুনতাম, প্রচুর শুনতাম। তারপরে প্র্যাকটিস করতাম, সুর পেটি নিয়ে একটা হারমোনিয়ামের ছিল, টেনে টেনে এইভাবেই। কিন্তু ক্যাসেট না, তখন তো স্পুল টেপ ছিল। আপনার কাছে একটু রুনি, আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে কি মনে হয় স্যার, এই যে নোনা জলে ভাসতে ভাসতে নোনা জলের যে স্বাদ আর সাগরের যে বিশালতা, সেই বিশালতা এবং স্বাদ আপনাকে মাসিতে কতখানি সাপোর্ট দিয়েছে? না, এটা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমি প্রথম, কিন্তু আমার কিন্তু জীবনে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার। আচ্ছা। এবং আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্সও পেয়েছিলাম। মেরিন একাডেমিতে যাওয়ার আমার মোটেই ইচ্ছা ছিল না। এটা আমার পুরা আমার উইলের এগেনস্ট, ইচ্ছার বিরুদ্ধে গেছে। আমার বাবা মা চেয়েছিলেন, আর আমার বড় মামা তখন বাসায় ছিলেন, উনিও চেয়েছিলেন। তখন মেরিন একাডেমির প্রথম ব্যাচ, তখন বলে তুই ওখানেই চলে যা। তো গেলাম। তো যাওয়ার পরে একটু মনেই ছিল, পরে তো একাডেমি থেকে সরলিপ্ত পেলাম, তার জাহাজে দেশ বিদেশ দেখবো, কিন্তু শেখার তো সুযোগ রিয়েলি আমার যে মেন টাইমটা কারো কাছে শেখার সুযোগও ছিল না। আরেকটা জিনিস এটাও সত্যি যে আমাদের দেশে বাসি তখন সেই টিচারও রিয়েলি ছিল না, ওইটাও ঠিক। কিন্তু আমাকে হেল্প করেছে কিভাবে, আমি বলবো যে তখন তো সাগরে ভাসছি, কন্টিনিউয়াস প্র্যাকটিস করার সুযোগ পেতাম, নিজেই রেয়াজ করতাম আর শুনতাম প্রচুর। যেভাবে হোক ডাইনে বাই প্রপার গাইডেন্স না পেলেও আমি কিন্তু আই ওয়াজ ভেরি মাচ ইনভলভড উইথ ইট। আমি আমার রুমে তাস পিটতেছে, দাবা খেলতেছে, কিন্তু আমি বাঁশি বাজাতাম। এটা ঠিক, হয়তো সেই জন্যই স্রষ্টা আমাকে যে এত কষ্ট করতেছে ছেলেটা এদিক সেদিকে, সেই জন্যই হয়তো আমাকে অল্প একটু আমাকে দিয়েছেন, কিছুই না, মিনি ডাস্ট পরিমাণ, কিছুই তো জানি না। এটাই আমি মনে করি মনে মনে এই বয়সে, সেই কারণেই হয়তো পেয়েছে।
যতটুকু পেয়েছি। স্যার বাঁশির কথা জানি না, সাগর যে আপনাকে মনের একটা বিশালতা দিয়েছে, শেষ আপনার লাইনটা এটা একদমই প্রকাশ পেয়ে গেছে। অসাধারণ। অসাধারণ করে স্যারের সাথে কথা বলছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা করতেছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফেরত আসবো, আমাদের গুণীজনের সাথে আরো অনেক অনেক গল্প হবে। সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এবং কথা বলছিলাম একজন গুণীজন, আমাদের শ্রদ্ধা একজন ওস্তাদের সাথে, যিনি সাগরের কাছ থেকে তার বিশালতা পেয়েছেন। আরো একবার তার কাছে ফেরত যেতে চাই। স্যার, স্যারের কাছে যে ছোটকে জানতে চাই যে আপনার তো শেখা হয়েছে মানে অনেক গুণীজনের কাছ থেকে, তো তাদের মধ্যে যদি কাউকে আপনি এখন কিছু বলতে চান। না, আমি যে কথাটা বলছিলাম একটু আগে, যে সমুদ্রে যাওয়ার আগে ওস্তাদ বেলায়েত আলী খান সাহেবের কাছ থেকে আমি গাইডেন্স পেয়েছি। তারপরে তো জাহাজে 7-8-10 বছর প্রায় কেটেছে। করাচিতে গেলে আমি যখন পোর্টে থাকতো তখন আমি 2-1 বাসায় গিয়ে রেয়াজ করতাম। যেমন নিজামুল হক সাহেব একজন ছিলেন, ভাষা সৈনিক গাজীউল হক সাহেবের ছোট ভাই, ওনার বাড়িতে যেতাম। তারপরে ডাব্লিউ খান সাহেব একজন খুব ভালো হারমোনিয়াম বাজাতেন, ওনার বাড়িতে গিয়ে আমি প্র্যাকটিস করতাম, প্রোগ্রামও করতাম। ওনার বাসায় জলসা হতো, উনি হারমোনিয়াম বাজাতেন। এইভাবে আর চিটোয়াংয়ে আসলে পরে সাগরে থাকাকালীন ওস্তাদজির কাছে বাসায় স্ট্রিট যেতাম। স্যার আপনাকে এখন একটু থামাতে হবে, কারণ আমাদের হেডলাইন্স গুলো নেওয়া দরকার। সরাসরি চলে যাচ্ছে আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছেন ইমতিয়াজ মাশরাফি, জানিয়ে দিবেন আমাদেরকে লেটেস্ট হেডলাইন্স গুলো। শুভ সকাল ইমতিয়াজ। শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাস সহ গত 3 মাসে বাংলাদেশে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে সালমান রুশদি সহ বিশ্বের প্রভাবশালী 150 লেখক ও বুদ্ধিজীবী। এসব ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত শেষে বিচার নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়। এতে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। চলতি মাসেই জঙ্গিদের হাতে খুন হন সিলেটের ব্লগার ও ভিন্ন ধারার লেখক অনন্ত বিজয় দাস। এর আগে 29 মার্চ ঢাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন ওয়াশিকুর রহমান বাবু। এছাড়া 26শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে। নোয়াখালীর বেগমগঞ্জে জহির নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার কবিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে জহিরকে। এক পর্যায়ে বাড়ির কাছাকাছি এলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় জহির। সৌদি আরবের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। সৌদিতে এমন জঙ্গি হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। শুক্রবার শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় কাতিফ শহরের আলী ইবনে আবি তালেব মসজিদে এই আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন আইএস। এক বিবৃতিতে আইএস জানায়, হামলাকারীর নাম আবু আমর আল নাজদি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা আইএস বিরোধী অভিযানে অংশ নেওয়ার প্রতিশোধ নিতে সৌদি আরবে হামলার হুমকি দিয়ে আসছিল জঙ্গি সংগঠনটি। জাতিসংঘ বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শিয়া সুন্নি বিরোধ আরও উস্কে দেবে। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবায়ের কাছে। রুনিয়া, ধন্যবাদ মাশরাফি আপনাকে আমাদেরকে নিউজ হেডলাইন্সগুলো দিয়ে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের পুরো নিউজ পরিবারকে শুভ সকাল। তো স্যার, যে কথাতে আমরা ছিলাম, আপনার শেখাটা। হ্যাঁ, ওস্তাদ বেলায়েত আলী খান সাহেবের কাছে পরে জাহাজ থেকে যখন নেমে গেলাম, আমি পাকিস্তান, অ্যাকচুয়ালি আমি আটকা ছিলাম, পাকিস্তান থেকে পালিয়ে আসছি 73-তে। তারপরে এসে যখন চিটোয়াংয়ে বসবাস করছি, তখন ওস্তাদ বাহাদুর খান এসেছিলেন। বাহাদুর খান সাহেব আমার এক ভাগনাকে শেখাবার জন্য গান্ডা বাঁধছিলেন আর কি। তখন আমি ওনার কাছে আমিও শেখার জন্য ফর্মাল আমি স্টুডেন্ট হই। তো বাহাদুর খান সাহেবের কিন্তু আমি ফর্মাল ছাত্র। তারপরে সেদিনও কিছু গাইড করলো, পরে আমি ক্যালকাটায় গিয়ে 2-3 বার গেছি। তো খুব বেশি যে ওনার সান্নিধ্যে সেভাবে শেখার সৌভাগ্য রিয়েলি হয় নাই, তবে আমি ওনার কিছুটা গাইডেন্স পেয়েছি, আলাপ, জোর, ঝালা এগুলা কিভাবে করে। এই যে আপনার একটা লম্বা জীবন, কোনো স্মরণীয় স্মৃতি যদি আপনার মাথায় থাকে? তারপরে আমি এর পরেরটা বলছি। এরপরে আমি
পণ্ডিত দেবেন্দ্র মুর্দেশ্বর বাবুর কাছে আমি 7-8 দিনের জন্য গিয়েছিলাম, যিনি পান্নালাল ঘোষ বাবুর সান-ইন-ল এবং তখন সবচাইতে ভালো বাঁশি বাজাতেন। তারপরে সবশেষে পণ্ডিত ভিজি কার্নাড, পান্নালাল ঘোষবাবুর আরেকজন মানে ঘনিষ্ঠ শিষ্য, উনি আমাদের বাসায় এসেছিলেন। ওনার গাইডলাইনটা আমাকে, ওনার সান্নিধ্য আমাকে অনেক অনেক আমাকে সমৃদ্ধ করেছে। এটা শেষ মানে তারপরে তো শুনি বলেন। হ্যাঁ বলেন স্যার, যেটা জিজ্ঞেস করছিলাম যে কোনো স্মরণীয় ঘটনা, আপনার 40-50 বছর ধরে আপনি বাঁশি বাজাচ্ছেন। ঘটনা তো অনেক ঘটনাই আছে। এখন রিসেন্ট ঘটনা, দুঃখজনক ঘটনা, গত 14ই সেপ্টেম্বরে চিটংয়ে যখন প্রোগ্রাম হচ্ছিল, আমার লাইভ প্রোগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে, তখন আমার সঙ্গে তবলা বাজাতেন বিজন কুমার চৌধুরী বাবু, পণ্ডিত বিজন কুমার। উনি অনেক দিন বাজিয়েছেন, প্রায় 40 বছর আমার সঙ্গে সঙ্গত করতেন। বাজনা বাজানোর সময় আবগি কানারা বাজাচ্ছিলাম, একদম শেষ পর্যায়ে 45 মিনিট বাজিয়েছি, শেষ দিকে পুরা ঝালার সময় হঠাৎ বললো শরীর খারাপ লাগছে, বলেই উনি থেমে গেলেন। হি ডাইড অন দ্য স্পট স্টেজে। এটা আমার জীবনে ভীষণভাবেই হয়ে থাকবে। আর স্মরণীয় এমনি সুখের যদি বলেন ভালো, ওটা হলো আমি বলবো যে আমার জীবনের 81 আমি প্রথম সঙ্গীত রিসার্চ একাডেমিতে সোলো পারফরমেন্স ওদের অডিটোরিয়ামে করেছিলাম, যেটা দীপালি নাগ তৎকালীন, উনি প্রয়াত, উনি অ্যারেঞ্জ করেছিলেন। উনি ইনফ্যাক্ট বাংলাদেশে এসেছিলেন চিটংয়ে, তখন কালচারাল অ্যাসেসমেন্ট করার জন্য, তখনই পরিচয় হয়েছিল। তারপরে ডুভারলিন মিউজিক কনফারেন্স আমার জীবনের সবচাইতে বড়ই বলতে পারেন, ভারতবর্ষের সবচাইতে বড়, হ্যাঁ সবচাইতে বড় নামি ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স, যেখানে কিংবদন্তি আর্টিস্টরাই যায়, চান্স পায়। ওদের সুবর্ণ জয়ন্তীতে আমি বাজিয়েছিলাম। তো তারপরে হ্যাঁ, এরপরে ওইটার আবার সিডি বেরিয়েছে, হিন্দুস্তান মিউজিক প্রোডাক্টস করেছে। ওস্তাদ বেলায়েত খানের সেতার বাজানোর পূর্ব মুহূর্তে রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ হলে, সেখানে আমি ছিলাম। আর এটা আবার রামকৃষ্ণ মিশন আমি তারপরে বাজিয়েছিও, যেটা DD7-এ বহুবার দেখানো হয়েছে বিবেকানন্দ হলে। স্যার, এই যে গুণীদের ভারতবর্ষের যে সম্মান করার বিষয়টা, যে ভারতে আপনাকে ডেকে নিয়ে গেছে, শ্রদ্ধার একটি জায়গায় আপনি গুরুজনদের সাথে পারফর্ম করেছেন, আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হয় আমরা আমাদের গুণীদের কতটুকু সম্মান করতে পেরেছি? না, আমাদের দেশে তো প্রথম কথা ক্লাসিক্যাল মিউজিকের সেভাবে শ্রোতা গড়ে ওঠেনি, সেই সম্মান মানে কোনো অর্গানাইজেশন সেভাবে তো ক্লাসিক্যাল মিউজিককে প্যাট্রোনাইজ করার জন্য এগিয়ে আসেনি। যেটা সরকার বলেন কিংবা মিডিয়া বলেন কিংবা অন্য অর্গানাইজেশনরাও করে না। এখন বড় প্রোগ্রাম ইদানিং গত 3 বছর যাবৎ একটা গ্রুপ করছে, ভারতবর্ষে বহু বড় বড় আর্টিস্ট নিয়ে প্রোগ্রাম হচ্ছে, বহু লোক যাচ্ছে। তবে আমাদের দেশের আমি মনে করি নিজস্ব সিনিয়র আর্টিস্টদের তারা একটু নেগলেক্ট করেছে। এটা আমার না আরও অনেকের ধারণা। ইয়াং কিছু আর্টিস্টরা ছিল, তবে প্রোগ্রামটা হয়তো ওইসব প্রোগ্রাম উল্টা হওয়া উচিত ছিল। আমাদের দেশের ম্যাক্সিমাম আর্টিস্ট, কিছু গেস্ট আর্টিস্ট যারা ওই গ্রুপই কিন্তু বহু আগে করেছে এরকম, এবং আমি নিজেও বাজিয়েছি। ইন্ডিয়ার 2-1 আর্টিস্ট এসছে, আমাদের দেশের আর্টিস্টরা ছিল। তো এখন ফলে হয়েছে এই এখনকার যে প্রোগ্রামটা আর্মি স্টেডিয়ামে হয়েছে, সেটা ধরেন না, এটা প্রোগ্রামটা হলো কিংবদন্তি আর্টিস্ট এই উপমহাদেশের যারা সব ইন্ডিয়ান, ওনারা প্রায় সবাই একত্র হয়েছে। তো এই সবাই অতি নামি, তো সব লোকজন অনেক গেছে। এটাই একটা দিক, এটা একটা ভালো দিক যে দে হ্যাভ প্রেজেন্টেড। আবার মাইনাস পয়েন্ট হলো আমাদের দেশের অনেকে একটু নেগলেক্টেড ফিল করেছে, যদিও ইয়াং কিছু আর্টিস্টদের তারা সুযোগ দিয়েছে, এটাও আমাকে বলতে হবে। আশা রাখছি স্যার এই আপনাদের দুঃখের জায়গাটা অতি সহসাই কেটে যাবে, আমরা গুণীদের সম্মান করতে শিখবো। স্যার, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার একটা বাঁশি শুনতে শুনতে একটু বিদায় জানাতে চাই, আর আপনাকে ধন্যবাদ জানাতে চাই আসার জন্য।
বিরতির পরে আপনাদেরকে আরেকবার স্বাগতম। যারা সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছেন তাদেরকে আর হারাতে দেব না, কারণ তাদেরকে সরাসরি নিয়ে যেতে চাচ্ছি আমাদের ওয়েদার স্টুডিওতে, যেখান থেকে আমাদেরকে রুবি জানিয়ে দেবে যে ওয়েদারের কি অবস্থা। শুভ সকাল রুবি। শুভ সকাল রুনিয়া, শুভ সকাল আমাদের আজকে জুবাইর দুজনকেই জানাচ্ছি। সুরের মূর্ছনায় হারালেও আবার ফিরে আসবে কনফার্ম, তার কারণ গরমের যে অত্যাচার তাতে মূর্ছিত হয়ে যাবে। আজ টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা অঞ্চল সহ রংপুর, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী অঞ্চল সহ রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে আরও বেশ কয়েকদিন। সারা দেশে দিন আর রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে এবং তা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 5টা বেজে 13 মিনিটে, তবে সূর্য অস্ত যাবে 6টা বেজে 38 মিনিটে। এবার বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য যথারীতি। ঢাকা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 38.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ 36.7 এবং সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে সিলেট, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল ওয়েদার ডিটেলস। জুবাইর রুনিয়া, আজকের জন্য এই ছিল ওয়েদার ডিটেলস এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে 36ও হচ্ছে। এখানে একটা কথা বলে রাখাই ভালো, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস ফিল করে, অর্থাৎ হিট ইন্ডেক্সে থাকে, তার মানে 40 থেকে 42, 45ও আমরা ফিল করব। এবং এই প্রচণ্ড গরম থেকে কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর সবচেয়ে বড় কথা, ডায়রিয়াটা খুব বেশি প্রকোপ আকারে ধারণ করবে। এই জন্যই খাবারগুলোকে কখনোই জাল ভালো করে না দিয়ে যেন আমরা না খাই, এবং লিকুইড খাবার বানানোর পরে 4 ঘন্টা পর্যন্ত সেটাকে কিন্তু খাওয়া যাবে, 4 ঘন্টা পরে সেটা ফেলে দেওয়াই ভালো। এরকম আরও কিছু যে স্টেপসগুলো, এগুলো আসলে নেওয়া উচিত এই প্রচণ্ড গরমে। সুস্থতা আমাদের নিজেদের মধ্যেই অনেকটা, আর প্রচণ্ড ব্যস্ততা ছাড়া, কাজ ছাড়া আমরা আসলে কেউই বের হই না এই গরমে, আর বের হলেও যেন একটা ছাতা আমাদের সঙ্গে থাকে। শুভ সকাল আরও একবার। ধন্যবাদ রুবি তোমাকে এত সুন্দর করে কথাগুলো বলে দিতে, এবং সেই সাথে আমি আবারও দর্শকদেরকে বলতে চাই, ছাতা তো অবশ্যই রাখবেন, তার সাথে একটা পানির বোতল রাখতে একদম ভুলবেন না। রাস্তা থেকে পানি কিনে খাওয়ার থেকে নিজের বাসা থেকে যদি একটু কষ্ট করে একটা পানির বোতল বহন করা যায়, তাহলে সেটা আপনাকে সুস্বাস্থ্য, আপনাকে এই যে গ্রীষ্মকালীন যে অসুখ বিসুখগুলো হয় সেগুলো থেকে আপনাকে পানিবাহিত যেসব রোগ হয় সেখান থেকে বাঁচিয়ে রাখবে। আচ্ছা রুনিয়া, রুবি যখন বলছিল একটি বিষয় আমি খুব বেশি জানতে চাচ্ছিলাম, তোমার জানা আছে কিনা, এই যে বললো 4 ঘন্টা জাল দিয়ে না খাওয়া, 4 ঘন্টা পরে জাল দিয়ে না খাওয়াটা, অথবা অনেক সময় দেখা যায় আমরা খুব সাবধানতা বশত যে কাজটা করি, যে খাবার খুব গরম অবস্থায় কোনো বক্সে ভরে ওটা একবার ঢেকে ফেলি,
কতখানি উচিত বা অনুচিত এটা আমার একটু মনে হয় জানতে এটা চাই। একদমই উচিত না, কারণ আপনি যখন খাবারটাকে গরম করছেন, যখন আপনি সেটাকে কোনো বাটিতে বা বক্সে ঢালছেন, প্রথমে খাবারটাকে নর্মাল টেম্পারেচারে আসতে দিন, তারপর আপনি সেটাকে ফ্রিজে তুলে রাখতে পারেন। এবং আপনি তার সাথে যেটা করতে পারেন, আপনি যখন ফ্রিজ থেকে বের করবেন খাবারটাকে, তখন যতটুকু পরিমাণে আপনি খাবেন ঠিক ততটুকুই গরম করবেন, পুরোটা গরম করে আবার যদি সেটা করেন, তো দুটো জিনিস, একটা হচ্ছে খাবারের গুণাগুণ নষ্ট হয় এবং তার সাথে হচ্ছে খাবারের স্বাদে নষ্ট হয় এবং খাবার নষ্ট হওয়ারও সম্ভাবনা বেড়ে যায়। হয়েছে আজকের মতন টিপস। হ্যাঁ, বাদ বাকিটা আমরা আজ Live ছটায় kitchen-এ, লাইভ হ্যাঁ, কিচেনে live আমরা kitchen-এ দেখে দিয়ে নিব। আর দিব। দর্শক এই মুহূর্তে যা করতে চাই, নতুন একটা সকালের নতুন ভাবে শুরু দেখতে চাই, দেখে নিই। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, হারিয়ে যেতে মন চায় যখন এরকম করে আমি বাংলাদেশকে দেখি। তো বাংলাদেশকে দেখলাম তো একভাবে আমি জুবাইরকে একদমই থামিয়ে দিচ্ছি, কারণ আমাদেরকে ছবি পাঠিয়েছেন রুহুল আমিন সকালের মেঘ শিরোনাম দিয়ে সাতক্ষীরা থেকে। আগে তার ছবিটি দেখে আসি, তারপর আবার গল্প করবো। অসাধারণ। অনেক সুন্দর রুহুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকালের মেঘ শিরোনাম দিয়ে আপনি যে ছবিটি পাঠিয়েছেন সাতক্ষীরা থেকে, এখনো দেখে মনে হচ্ছে সাতক্ষীরাটাও ঘুরে আসা উচিত। একদমই তাই, মাকে নিয়ে ছবি পাঠাতে বলেছিলাম, আপনি তো প্রকৃতি মাকে নিয়ে ছবি পাঠিয়েছেন। অনেক 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 ধন্যবাদ। এরকম আরো ছবি পাঠাতে থাকুন facebook.com/সকালের বাংলাদেশ এই অ্যাড্রেসে। আজ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমার অনুষ্ঠান থেকে একটা উপলব্ধির কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা হচ্ছে গুণীদের সম্মান করতে শিখতে হবে। তবে হয়তোবা আমাদের দেশে কালে কালে যুগে যুগে আরো অনেক গুণী জন্ম দিবেন, নতুবা একদিন আমরা সত্যি আমাদের অহংকার করার প্রত্যেকটি বিষয় হারিয়ে ফেলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ইম্পর্টেন্টলি হাসতে থাকুন। শুভ সকাল।